দ্য স্টোরি লাইন্সের সমস্ত শ্রোতাদের কথা মাথায় রেখে আমরা ভিন্ন স্বাদের গল্প পাঠ করে থাকি। গল্পের রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই লেখক বা লেখিকারা কল্পনাপ্রসূত ভাবধারার প্রতিফলন ঘটিয়ে থাকেন তাদের সাদা কাগজে, যার সাথে বাস্তবের কোনো মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আমাদের আজকের গল্প শ্রী বিশ্বজিৎ ঘোষের লেখা চিতার আগুন। লেখককে অসংখ্য ধন্যবাদ এই রকম একটি গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। গল্প পাঠে চয়ন, অন্যান্য চরিত্রে দীপম এবং চয়ন, শব্দগ্রহণ, আবহ এবং স্পেশাল এফেক্টসে চয়ন। শুরু হচ্ছে আজকের গল্প চিতার আগুন। সপ্তাহে টানা 6 দিন কাজ করার পর যখন ছুটির সেই 7ম দিন অর্থাৎ রবিবার এসে উপস্থিত হয়, তখন যেন মনে হয় কি অপূর্ব শান্তি, যেন হাতে চাঁদ পাবার মতো অবস্থা। এখন অবশ্য এই ছুটির দিনগুলোতেও একটা নেশায় পেয়েছে আমায়, অজানা বিষয়ে জানবার নেশা। আর এই নেশার লালসা যার কারণে উৎপন্ন হয়েছে, তিনি হলেন জ্যোতির্ধর গোস্বামী মহাশয়, কেশবের সেই প্রতিবেশী কাকা। প্রথম সাক্ষাতেই জ্যোতির্ধরবাবুর অসাধারণ ব্যক্তিত্বের প্রতি একটা আকর্ষণ জন্মে গেছে আমার। আমি তাকে বলেই এসেছিলাম যে মাঝে মাঝে ছুটির দিন পেলেই তার বাড়ি গিয়ে ঘুরে আসব। আমার এই প্রস্তাবে তিনিও বেশ আনন্দিত হয়ে সম্মতি জানিয়েছিলেন সেদিন। আজ রবিবার, কথা মতো কেশবও এসে হাজির হয়েছে, তবে আজও অনেকটা আগেই এসেছে। দুই বন্ধুতে মিলে বসার ঘরেই বসেছি আমরা। আমি একটা ম্যাগাজিন হাতে নিয়ে পাতা উল্টে পাল্টে দেখছি, আর কেশব নিজের ফোনটা হাতে নিয়ে কিছু একটা ঘাঁটাঘাঁটি করছিল। হঠাৎ বলে উঠল, আচ্ছা, সেদিন কাকাবাবু যা বলল সেগুলো কি তুই মনে প্রাণে বিশ্বাস করতে পেরেছিস? আমি ম্যাগাজিনের 11 নম্বর পাতাটা উল্টে দেখতে দেখতে বললাম, দেখ, এই 21 শতাব্দীতে দাঁড়িয়ে এই সমস্ত কথা মনে প্রাণে বিশ্বাস করতে পারাটা খুবই মুশকিল। তবে একেবারে যে অবিশ্বাস করেছি তাও জোর দিয়ে বলতে পারি না, কারণ শাস্ত্রী মশাইয়ের কথাগুলো একটু হলেও আমার মনে বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তা যা বলেছিস, আমার মনেও অনেক প্রশ্নের উদয় হয়েছে জানিস। বেশ কৌতূহল নিয়ে এই কথাটা বলল কেশব। তা কেমন প্রশ্নের উদয় হচ্ছে কেশববাবুর মনে? না, একটু ভেবে দেখ, একজন ছাপোষা পুরোহিতের পক্ষে অমন ভয়ঙ্করী পিশাচকে কি সংহার করা সম্ভব? বুঝতে পারলাম সেদিনের ঘটনা কেশবের মনেও যথেষ্ট প্রভাব ফেলেছে। আমি বললাম, সংহার তো করেছে ওই ত্রিশূলটা, যেটা তিনি আশীর্বাদ স্বরূপ তার জ্যাঠামশাইয়ের কাছ থেকে পেয়েছিলেন। এই, তুই ম্যাগাজিনটা রাখবি? একবার ভাবতো, একটা তান্ত্রিক ত্রিশূলকে ওরকমভাবে কাজে লাগানো একজন সাধারণ পুরোহিতের পক্ষে খুব সহজ কাজ কি? ভায়া, ওখানেই তো রহস্য। একজন সাধারণ পুরোহিত কি করে একটা তান্ত্রিকের ত্রিশূলকে সহজেই কাজে লাগিয়ে পিশাচিনী সংহার করে দিল? আর শুধু যে একবার এমন ঘটনা ঘটিয়েছে তেমনটা তো নয়। সেদিন তো উনি নিজেই বলেছিলেন যে ত্রিশূল নাকি অনেক ঘটনারই সাক্ষী। এদিকে শাস্ত্রী মশাই যে তান্ত্রিক সেটাও কিন্তু ধরে নেওয়া যায় না, কারণ সেদিন উনি এটাও বলেছিলেন যে ওনাদের 7 পুরুষের মধ্যে একমাত্র ওনার জ্যাঠামশাই মানে দ্বিজমাধব গোস্বামী, উনিই শুধু তন্ত্রক্রিয়ায় লিপ্ত ছিলেন। এখন একটাই প্রশ্ন বারবার এই খুঁতখুঁতে মনের দরজায় এসে কড়া নাড়ছে যে একজন সাধারণ পুরোহিত তবে কি করে একটা তান্ত্রিকের ত্রিশূলকে চালনা করছে? কেশব এক মনে আমার কথাগুলো শুনছিল, তারপর ওর স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই আবার বলে উঠল, একেই রোজকার একঘেয়ে জীবনে থোড়বড়ি খাড়া আর খাড়া বড়ি খোর নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছি। তার ওপর কাকাবাবু তান্ত্রিক না পুরোহিত, এই রহস্যের সমাধান খুঁজে আমার মাথায় বাড়তি চাপ দিয়ে অকালে চুলগুলো আমি পাকাতে চাই না ভাই। ও যা জানার আছে তুই সোজা গিয়ে জিজ্ঞেস কর। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা ঠিক আছে, তুই বস, বুঝলি, আমি চটপট তৈরি হয়নি। মিনিট 10 মধ্যেই দুজনে তৈরি হয়ে নিলাম। বেরিয়ে পড়লাম বারাসাতের উদ্দেশ্যে।
ঘড়িতে তখন প্রায় 5টা বাজছে। সূর্য ধীরে ধীরে পশ্চিমের শেষ প্রান্তে ঢলতে শুরু করেছে। শাস্ত্রী মশাইয়ের বাড়ির কাছে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধ্যা নেমে এলো। বাড়ির কাছে গিয়ে কেশব বাইক থামালো। বেশ সুন্দর একটা ঠান্ডা হাওয়া বইছে। তিলোত্তমার বুকে এমন শীতল বাতাস আজকাল বড়ই বিরল। কেশব দরজার কড়া নাড়ল। আগের বারের মতোই নরহরি কাকা এসে দরজা খুলে দিল। আজ তাকে দেখে আমি নিজেই জিজ্ঞেস করলাম, কি খবর নরহরি কাকা, কেমন আছেন? আমার কথা শুনে সে হেসে উত্তর দিল, আমার আর খবর, এই 3 কালে গিয়ে 1 কালে ঠেকতে চললো। এখন পরপারের ডাকের অপেক্ষাতেই আছি বাবা। এসো এসো, তোমরা ভেতরে এসো। ভেতরে প্রবেশ করতে থাকলাম আমরা। শাস্ত্রীমশাই পুজো সারছেন নিশ্চয়ই? না না, বাবুর পুজো হয়ে গেছে কতক্ষণ আগেই, তবে তিনি এখনো মন্দিরের বারান্দাতেই আছেন। নরহরি কাকার কথা শেষ হতে না হতেই কানে ভেসে এলো শাস্ত্রী মশাইয়ের গলা। সুন্দর একটা শ্যামা সঙ্গীত গাইছেন তিনি। হঠাৎ আমাদের দেখে গানটা থামিয়ে দিলেন তিনি। ব্যতিব্যস্ত হয়ে তিনি বললেন, আরে কি সব আর নির্ময় যে, এসো এসো ভেতরে এসো। আহা, আপনি এত ব্যস্ত হবেন না, বেশ ভালোই তো গাইছিলেন, থামিয়ে দিলেন কেন? আরে না না, সন্ধ্যার পুজো সেরে একটু মায়ের নাম করছিলাম আর কি। চলো চলো বৈঠকখানায় গিয়ে বসি। এই নরহরি, চা নিয়ে আয় যা। এই বলে আমাদের নিয়ে বৈঠকখানার ভেতরে চলে গেলেন শাস্ত্রী মশাই। ঘরের ভেতরে প্রবেশ করে তক্তপোষে বসলেন জ্যোতির্ধরবাবু, আর আমরা দুজন ওনার মুখোমুখি বসে পড়লাম। কেশব বলে উঠল, কাকা, তোমার গানের গলা কিন্তু বেশ। হ্যাঁ, প্রকৃতপক্ষে শাস্ত্রী মশাইয়ের গানের গলা যে খুব শ্রুতিমধুর তা কিন্তু নয়, তবুও মুখের ওপর তো আর কাউকে খারাপ বলা যায় না। প্রশংসা শুনে বেশ তৃপ্ত হয়ে জ্যোতির্ধরবাবু বললেন, আসলে গান আগে গাইতাম একটা সময়, বুঝলে। সে পাড়া গাঁয়ের ফাঁকা ধান ক্ষেতের পথ, আর তার মাঝে খালি গলায় গান গাইতে গাইতে চলতে থাকা। আহা, কোথায় যে হারিয়ে গেল সেই সব দিন। এখন গলা তো আছে, কিন্তু সুর যেন কোথায় হারিয়ে গেছে। তা হঠাৎ মহাকালের ভক্ত আজ মহাকালীর গুণগানে মগ্ন, কি ব্যাপার? আরে এ জগতে মায়ের ওপর কি আর কোনো কিছু আছে নির্ময়? মা তো নিজেই জগৎ সংসার, তার ইশারাতেই তো চলছে এই বিশ্ব চরাচর। আচ্ছা, তাহলে মহাদেবের কাজটা কি? তোমরা দুজনে কি মহাদেব আর মহাকালীর মধ্যে কে বেশি শক্তিশালী বা কার ক্ষমতা কত দূর সেইটাই জানতে চাইছো? হ্যাঁ, তেমনটাই ধরে নিন। আসলে আমি আর কেশব উদ্গ্রীব হয়েছিলাম যে একজন ঘোর মহাদেবের ভক্ত কি করে মহাদেবের সঙ্গে অন্য দেবদেবীর তুলনা করে কাকে ছোট আর কাকে বড় করে তা দেখবার জন্য। তা বেশ বেশ, তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই ব্যাপারটা বুঝিয়ে দিই। বাবার মন্দিরে রাখা আমার জ্যাঠামশাইয়ের ত্রিশূলটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো ভালো করে, কি তাই তো? হ্যাঁ, তা তো দেখেছি। ত্রিশূলে এর একটা অন্য নামও কিন্তু আছে, সেই নামটা কি তোমাদের জানা আছে? শাস্ত্রী মশাইয়ের এই প্রশ্নে কেশব বলে উঠল, বাবা, ত্রিশূলেরও আবার অন্য নাম আছে নাকি? আমি তো জন্মাবার পর থেকে ত্রিশূলকে ত্রিশূল বলেই জেনে এসেছি। কিরে নির্ময়, তোর জানা আছে নাকি এরকম কিছু? না ভাই, আমারও তো জানা নেই। আজন্ম ত্রিশূলকে ত্রিশূলই তো বলে এসেছি। কথা হচ্ছিল মহাদেব আর মহাকালী নিয়ে। এর মধ্যে ত্রিশূলের এহেন ব্যাখ্যা আমার কাছে নিতান্তই অপ্রাসঙ্গিক বলে মনে হচ্ছিল। তবে অপ্রাসঙ্গিক বিষয়ের মধ্যে থেকেও যে মূল বিষয়ের উপযুক্ত প্রাসঙ্গিকতা টেনে বের করা যেতে পারে তা জ্যোতির্ধর গোস্বামীকে না দেখলে হয়তো কখনোই বুঝতে পারতাম না। যাই হোক, আমার আর কেশবের কথোপকথন শেষ হলে শাস্ত্রী মশাই বলতে শুরু করলেন, ত্রিশূলকে বলা হয় বিনাশক। ত্রিভুবনে এমন কোনো শক্তি নেই যা এর কাছে টিকতে পারে।
এবার আসি মূল কথায়। ত্রিশূলের 3টে ফলা আছে, সেটা তো তোমরা জানোই। এই 3টে ফলা হলো ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। আর এই ত্রিফলাকে যুক্ত করে রেখেছে যে ডাঁট, তিনি হলেন আদ্যাশক্তি মহামায়া। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে একত্রিত করে রেখেছেন জগৎজননী মা মহামায়া। এই 3 শক্তির উৎসই হচ্ছেন তিনি। ত্রিভুবনের সকল শক্তির উৎসই নারী শক্তি। এই মহামায়াকেই আমরা বিভিন্ন রূপে জেনে থাকি, যার মধ্যে একটি রূপ হলো মহাকালী। একটা ত্রিশূলের মধ্যে এত কিছু লুকিয়েছিল? তার মানে যা দাঁড়ালো তা হলো সৃষ্টি হলেন শিব, আর সৃষ্টির বিনাশ হচ্ছে ত্রিশক্তি। আর এই ত্রিশক্তির যে শক্তি, তার আধার অথবা উৎস হলো আদ্যাশক্তি মহামায়া, এক কথায় নারী শক্তি। কি তাই তো? একদম ঠিক নির্ময়, একদম ঠিক ধরেছ তুমি। শাস্ত্রী মশাই বেশ প্রসন্ন মুখেই কথাটা বললেন। কথাবার্তা বেশ ভালোই জমে উঠেছে। এমন সময় ঘরে চা নিয়ে উপস্থিত হলো নরহরি কাকা। সবার হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে তিনি ঘরের ভেতরে চলে গেলেন। কেশব চায়ের কাপে চুমুক দিয়ে কাপটা প্লেটের উপর রেখে হাসতে হাসতে বলে উঠল, তার মানে এই কাপের শক্তির উৎস এখন এই প্লেট, কি তাই তো? একটু ভুল বলে ফেললে কেশব। কাপের শক্তির উৎস প্লেট নয়, বরং তোমার হাত। হাত না লাগালে কাপটা মুখে উঠবে কি করে? চায়ের শেষ চুমুকটা দিয়ে আমি শাস্ত্রী মশাইয়ের উদ্দেশ্যে বললাম, আচ্ছা জ্যোতির্ধরবাবু, বলছি এর আগের দিন কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তরটা দেননি। সেদিন থেকেই প্রশ্নটা আমার মনে কেমন যেন কাঁটার মতো বিঁধে আছে। হ্যাঁ কাকা, প্রশ্নটা আমার মনেও বারবার কড়া নাড়ছে জানো। তা কোন প্রশ্নটা বলো তো? আমার তো ঠিক মনে পড়ছে না। আসলে বয়স হয়েছে তো, বুঝতেই পারছো। এইবার আমি আর কোনো রকম ভনিতা না করেই সোজাসুজি বলে ফেললাম, প্রশ্ন তো একটাই শাস্ত্রীমশাই, আর সেটা হলো আপনি আসলে কে? শাস্ত্রী মশাই উত্তর দেবার আগেই কেশব ফোড়ন কেটে বসল। ই আবার কেমন প্রশ্ন তোর? কাকাবাবুর পরিচয় তো আগেই তোকে দিয়েছি আমি। শাস্ত্রী মশাই যদিও ভালো করেই বুঝেছেন আমি নিছক পরিচয়ের তাগিদেই প্রশ্নটা করিনি, তাই তিনি বললেন, কেশব, মানুষের পরিচয় কর্মে, নামে আর কি বা এসে যায়? হ্যাঁ, এক্স্যাক্টলি। একজন সাধারণ পুরোহিত একটা তন্ত্রসিদ্ধ ত্রিশূলকে চালনা করছেন এত বছর ধরে, এটা নেহাতি সাধারণ কর্ম নয়। তাই তো আমার মনে আপনার কর্মের পরিচয় নিয়ে জিজ্ঞাসার এই উদয়ন। আপনি আসলেই কি পুরোহিত নাকি তান্ত্রিক, একটু বলুন না। আমার প্রশ্নের সম্পূর্ণ অর্থ বুঝে এবার কেশব বলে উঠল, হ্যাঁ কাকা, নির্ময়ের মতো আমার মনেও এই প্রশ্নটা কাঁটার মতো বিঁধে আছে বুঝলে। আমাদের দুজনের কথা শুনে জ্যোতির্ধরবাবু একটু মৃদু হেসে বলতে শুরু করলেন, আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, তবে আজ তোমাদের মনের সেই কাঁটাকে তুলেই ফেলি। দেখো, আমি একজন রহস্যপ্রেমী ধার্মিক তান্ত্রিক। ধার্মিক ব্যক্তি শুনেছি, আবার তান্ত্রিকও শুনেছি, তবে ধার্মিক তান্ত্রিক কথাটা এর আগে কখনো এমন একত্রে শুনিনি। একটু খোলসা করে বলুন না বিষয়টা। আপনি কি তন্ত্রে দীক্ষিত? শাস্ত্রী মশাই আবারও বলতে লাগলেন, ছেলেবেলা থেকেই আমি ছিলাম ভীষণ দুরন্ত আর সাহসী। আমাকে যে কাজ করতে নিষেধ করা হতো সেই কাজটাই যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আমার চোখে যেন ঘুম আসতো না। আর এই অদম্য জেদ আর সাহসিকতার দরুনই আমার তন্ত্রের দীক্ষা প্রাপ্তি হয়েছিল। তবে এইটুকু বলে চুপ করে গেলেন শাস্ত্রী মশাই। মনে হলো যেন পুরনো কোনো স্মৃতি এবার শাস্ত্রী মশাইয়ের চোখের সামনে এসে উপস্থিত হয়েছে। আমি বললাম, তবে তবে কি শাস্ত্রীমশাই? আমার দীক্ষা প্রাপ্তির পেছনে একটা ভয়ানক গল্প আছে।
খুব একটা সহজভাবে আমার দীক্ষা হয়নি। শাস্ত্রী মশাইয়ের কথা শুনে আমার আর কেশবের কৌতূহল যেন আরও কয়েক গুণ বেড়ে গেল। কেশব বলে উঠল, কি সেই গল্প কাকা, বলো না একটু শুনি। হ্যাঁ, বলুন না সেই গল্প, কি আমরাও একটু শুনি। তোমাদের তো আগেই বলেছি, আমার জ্যাঠামশাই শ্রী দ্বিজমাধব গোস্বামী ছিলেন একজন বিরাট মাপের তান্ত্রিক। সারা জীবন সাধুসঙ্গ করে কাটালেও জীবনের শেষ লগ্নে উপনীত হওয়ার সময় প্রায় মাস তিনেক বাড়িতেই ছিলেন তিনি। জ্যাঠামশাই যখন বাড়িতে ফিরলেন তখন বলাই বাহুল্য, আমরা সকলেই খুব খুশি হই। আর সবচেয়ে বেশি খুশির কারণ এইটা ছিল যে তিনি আর বাড়ি ছেড়ে অন্যত্র যাবেন না। কিন্তু তখন তো আর আমরা কেউ জানতাম না যে উনি এই সংসারে আর মাত্র মাস তিনেকের অতিথি। তো যাই হোক, এইভাবে মাসখানেক কেটে গেল। জ্যাঠামশাইও বাড়িতেই থাকেন, নিজের ঘরেই সাধনা করেন। আমাকেও তার জীবনের গল্প টল্প শোনান আর কি। বেশ ভালোই চলছিল সব। আমাদের গ্রামের বাড়িতেও বাবার মন্দির ছিল। আমি একদিন সন্ধ্যায় বাবার পূজা করছিলাম, আর জ্যাঠামশাই মন্দিরের বাইরে বসে আমার পুজো করা দেখছিলেন। নমো নমঃ দেবাদিদেব মহীভূষণ মেন্দুকাশং পঞ্চান। আমার পুজো শেষ করে জ্যাঠামশাইকে ভোগ দিতেই জ্যাঠামশাই বললেন, বাহ জ্যোতি, তোর মন্ত্রোচ্চারণ তো ভারী সুন্দর, খুব ভালো লাগলো শুনে। মহাদেব তোর কল্যাণ করুক। জ্যাঠামশাইয়ের কাছে এমন প্রশংসা পেয়ে আমি তো ভীষণ আপ্লুত। শ্রদ্ধাপূর্বক জ্যাঠামশাইয়ের পায়ে ঢিপ করে একটা প্রণাম করে ফেললাম। তিনি বললেন, থাক বাবা থাক, অনেক বড় হ তুই। আজ রাত্রে সবাই শুয়ে পড়ার পর আমার কাছে একবার আসিস তো বাবা। জ্যাঠামশাইয়ের এই কথা শুনে আমার মনে এক কৌতূহল জন্মালো, তাই জিজ্ঞেস করেই ফেললাম, আচ্ছা জ্যাঠামশাই, বলছি সবাই শুয়ে পড়ার পর কেন? জ্যাঠামশাই বললেন, আজ আমি তোকে একটা মূল্যবান জিনিস দেখাবো, আর কিছু কথাও বলবো যা সর্বসমক্ষে বলা সম্ভব না। এই কথা শুনে আমি আর কোনো প্রশ্ন করলাম না। আচ্ছা ঠিক আছে, আমি আসবো আপনার ঘরে। আমাদের গ্রামের বাড়ি বেশ বড় ছিল। মাটির দোতলা বাড়ি, নিচে বড় বড় 3 খোপ ঘর আর উপরে 2টো, তার সঙ্গে আবার রেলিং দিয়ে ঘেরা লম্বা একখানা বারান্দা। এখনকার দিনে তো অমন বাড়ি আর চোখেই পড়ে না। শহরতলিতে তো ইট বালির রাজত্বই এখন। গ্রামেও আর এরকম বাড়ি খুব একটা চোখে পড়ে না। তারপর তারপর কি হলো? তারপর তো রাত্রে খাওয়া দাওয়া হলো সবার। খাওয়ার পরে সবাই যখন ঘরে ঢুকে পড়ল, আমি তার কিছুক্ষণ বাদে উপরে জ্যাঠামশাইয়ের ঘরে গেলাম। দেখলাম ঘরের দরজাটা খোলাই রয়েছে। জ্যাঠামশাই ঘরের মধ্যে পদ্মাসনে বসে ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন। পাশে তার ধ্যান ভঙ্গ হয়ে যায় এই কথা ভেবেই আমি দরজার সামনে থেকে ফিরে আসতে উদ্যত হলাম। হঠাৎ তখনই কানে ভেসে এলো, কে? জ্যোতি এসেছিস? আয় বাবা আয়, ভেতরে আয়। আমি ভেতরে প্রবেশ করে জ্যাঠামশাইয়ের মুখোমুখি গিয়ে বসলাম। জ্যাঠামশাই, বলছি আপনি কি দেখাবেন আর কি একটা বলবেন বলেছিলেন? দেখলাম পাশে রাখা একটা পুরনো বাক্স থেকে একটা ত্রিশূল বার করলেন জ্যাঠামশাই। ত্রিশূল মানে এই মন্দিরে রাখা ওই ত্রিশূলটাই? হ্যাঁ, এই ত্রিশূলটাই। সেদিনই প্রথম ত্রিশূলটা আমি দেখি। এই বলে একটু চুপ করে থেকে শাস্ত্রীমশাই আবারও বলতে শুরু করলেন। এরপর সেই ত্রিশূলটা হাতে ধরে জ্যাঠামশাই বললেন, জ্যোতি, এই ত্রিশূলটা দেখছিস? এ বড়ই জাগ্রত ত্রিশূল। এর অনেক মাহাত্ম্য আছে। এটা সঙ্গে থাকলে
কোনোদিন কোনো বিপদ ছুঁতে অবধি পারবে না তোকে। আমার ইচ্ছা, আমার অবর্তমানে এই ত্রিশূল তুই নিজের কাছেই রাখ। মানে কি বলতে চাইছেন আপনি? আপনার অবর্তমানে মানে? না না, এটা কখনো সম্ভব নয়। এই ত্রিশূল আপনার কাছেই থাকবে। না বাবা, এই ত্রিশূল আমার না। আমার গুরুদেব এই ত্রিশূল আমায় দিয়েছিলেন। এতদিন আমি এর দায়িত্বভার পালন করেছি। এবার সময় এসে গেছে এটাকে একটা যোগ্য হাতে তুলে দেওয়ার। আমার সময় এবার ফুরিয়ে এসেছে বাবা। জ্যাঠামশাইয়ের এরকম কথা শুনে আমার বুকের ভেতরটা যেন ছ্যাঁত করে উঠল। আমি তাকে বললাম, জ্যাঠামশাই, আপনার কি শরীর খারাপ? আপনি এমন অমঙ্গলে কথা কেন বলছেন বলুন তো? কেনই বা সময় ফুরোনোর কথা বলছেন আপনি? মানুষ কি আর চিরকাল থাকে রে বাবা? থেকে যায় শুধু তার কর্ম। শোন বাবা, তোকে কিছু নির্দেশ দিচ্ছি, এগুলো পালন করিস কেমন? জ্যাঠামশাই যে আমাদের বাড়ির সকলের কাছেই খুব প্রিয় ছিলেন তার বলে দিতে হয় না। তাই ওনার মুখে এমন কথা শুনে আমার মনের মাঝে তখন এক গভীর শূন্যতা সৃষ্টি হতে শুরু করেছে। চোখ ভিজে এসেছে জলে। বলুন কি কি নির্দেশ আছে? আমি অবশ্যই তা পালন করব। দেখ বাবা, আমার সংসার বলতে তো কিছুই নেই। এই জগৎ চড়াচড়ি আমার সংসার। তবুও সামাজিক নিয়মে তোরা সকলেই আমার সাথে বন্ধনে আবদ্ধ। কেউ দেহ রাখলে তার মুখাগ্নি করে তার নিজ সন্তান। আমার সন্তান বলতে তো তুই বাবা। তাই আমার দেহ রাখার পর আমার মুখাগ্নি তোকেই করতে হবে। জ্যাঠামশাইয়ের এমন কথায় আমার চোখ থেকে ঝরঝর করে জল পড়তে থাকলো। আমার মুখে তখন কথা সরছে না। আমার এমন অবস্থা দেখে জ্যাঠামশাই বললেন, কাঁদিস নে বাবা, কাঁদিস নে। শোন, আমি সব সময় তোর পাশেই থাকব। আমার কথা মন দিয়ে শোন এবার। আমি যেদিন পরলোক যাত্রা শুরু করব সেদিনই আমার দাহকৃত্য সাধন করবি। শ্মশানে যাওয়ার পর হয়তো অনেক অদ্ভুত কিছু ঘটনা ঘটবে। সবাই হয়তো ভয় পেয়ে যাবে। তুই কিন্তু আমার চিতার সামনে থেকে সরবি না, ভয়ও পাবি না। যা কিছুই ঘটুক না কেন, তুই হাত জোড় করে আমার চিতার সামনে দাঁড়িয়ে থাকবি। জানলা দিয়ে বাইরে ঠান্ডা হাওয়া এসে শরীর ছুঁয়ে যাচ্ছে। সেই সময় সেই হাওয়ার সাথে জ্যাঠামশাইয়ের সমস্ত কথার সংমিশ্রণে আমার সারা শরীরে তখন যেন কাঁটা দিচ্ছে। আমি বললাম, অদ্ভুত ঘটনা? কিন্তু অদ্ভুত ঘটনা কেনই বা ঘটবে? আর কেমন ঘটনার কথা বলছেন আপনি? তা ঠিক আমি বলতে পারবো না বাবা, তবে ঘটনা যে কিছু ঘটবে তা আমি নিশ্চিত করে বলতে পারি। আমার মনে যেন কৌতূহল উত্তরোত্তর বেড়েই চলেছে। সেদিনই তোর মনের সব উত্তর পাবি। এই ত্রিশূল সম্পর্কেও জানতে পারবি। সদ্গুরুর কৃপা লাভ হবে তোর। এই বলে আমাকে নিজের ঘরে চলে যেতে বললেন তিনি। জ্যাঠামশাইয়ের কথা মতোই নিজের ঘরে চলে এলাম। সেদিন রাত্রেই আমার দু চোখের পাতা আর এক করতে পারলাম না। শুধু জ্যাঠামশাইয়ের কথাগুলোই কানে ভাসছিল। এসব কথা আবার কাউকে বলতেও পারবো না, জ্যাঠামশাইয়ের বারণও ছিল বলে। এইভাবেই মনের মাঝে প্রশ্ন নিয়ে মাসখানেক কেটে গেল। আমার এখনো স্পষ্ট মনে আছে সময়টা ছিল শ্রাবণ মাস, বর্ষাকাল।
কয়েকদিন ধরেই একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই বর্ষাকালে যেমন হয় আর কি। এরকমই এক সকালে জ্যাঠামশাইয়ের হঠাৎ ভীষণ শরীর খারাপ হলো। ডাক্তার বদ্যি সব করা হলো, কিন্তু লাভ বিশেষ কিছুই হলো না। বেলা গড়াতে না গড়াতেই জ্যাঠামশাই বিছানা নিলেন, একেবারে শয্যাশায়ী। বাড়িতে শোকের ছায়া নেমে এলো। অবশেষে রাত্রির দ্বিতীয় প্রহরের আরম্ভে জ্যাঠামশাই শরীর রাখলেন। সন্ধ্যা থেকেই বাড়ি ভর্তি লোকজনের সমাগম। আত্মীয় স্বজন শেষ দেখা দেখতে এসেছে। জ্যাঠামশাই দেহ রাখতেই স্বজন হারানোর কান্নার রোল উঠে গেল সারা বাড়ি জুড়ে। গ্রামের সব ছেলে ছোকরাদের নিয়ে এসে হাজির হলেন আমাদের নবীন খুড়ো। খুড়ো আমাকে ডেকে বললেন, আরে জ্যোতি, মোরা কি আজ রাতেই শ্মশানে নিয়ে যাবি নাকি কাল সকালে? যদি আজই নিয়ে যাস তবে তবে আর দেরি করিস না বাবা। বৃষ্টিটা এখন একটু কমেছে, কখন যে আবার শুরু হয়ে যাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। না না খুড়ো, কাল না, আজই দাহ কার্য করতে হবে। এই কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়ব। শ্মশান আমাদের গ্রাম থেকে প্রায় মাইল দেড়েকের পথ। পাড়াগাঁয়ের শ্মশানেরও এক বীভৎস রূপ রয়েছে। খাঁড়ির ধারে নির্জন শ্মশান, চারিদিকে ঝোপ জঙ্গল, যেখানে সেখানে হাড় কঙ্কাল এসব ছড়ানো, ছেঁড়া কাঁথা আর ভাঙা কলসির সমাহার। তার উপর রয়েছে অন্ধকার গভীর রাত, আর সাথে সমানে টিপটিপ বৃষ্টি। এসবেরই মাঝে বাঁশের মাচাও তৈরি করা হয়ে গেল। যারা মাথায় করে শ্মশানে খড়ি বয়ে নিয়ে যাবে, তারাও সব খড়িগুলো বোঝা করে বেঁধে নিল। নবীন খুড়োর তত্ত্বাবধানে এইসব কাজ সম্পন্ন হলো। নবীন খুড়োর বয়স হবে প্রায় 55-60 বছরের কাছাকাছি। বেশ সাহসী লোক। পাড়ার এসব কাজে উনি সবার আগে ছুটে আসে। বাচ্চা বুড়ো মিলিয়ে প্রায় 100 মরা পোড়ানোর অভিজ্ঞতা তার। এইবার নবীন খুড়ো হাঁক দিয়ে বললেন, কই সব এসো, এবার মোড়াকে মাথায় তুলতে হবে তো, বেরোতে হবে তাড়াতাড়ি। এই মণি, গণেশ, হারান, মায়ে দেখিনি বাবা, আর দেরি করিসনি। মৃতদেহ মাথায় তুলে কাঁধে নিয়ে রওনা হওয়া গেল। সঙ্গে নেওয়া হলো 3টে মশাল, একটা লণ্ঠন, মাটির হাঁড়ি, কোদাল আর যাবতীয় যা যা লাগে দাহ কাজ। সামনে 4 জন মাথায় করে খড়ি নিয়ে যেতে লাগলো। বলহরি হরিবলের ধ্বনিতে শুরু হলো শ্মশান যাত্রা। আকাশ ফেটে তখন চলছে মেঘের গর্জন, ছিটে ফোঁটা বৃষ্টিও পড়ছে। তবে সেই জলে বিশেষ কিছু সমস্যা হবে না দাহ করতে। কদিনের নিরন্তর বৃষ্টিতে খাঁড়ির জল একেবারে ফুলে ফেপে টইটুম্বর। তখন তাকে নদী আখ্যা দিলেও খুব একটা দোষের হতো না। নিকষ কালো অন্ধকারের মধ্যে নির্জন শ্মশানে প্রবেশ করতেই কানে ভেসে আসতে লাগলো নিশাচরদের ডাক, আর তার সাথে মেঘের গর্জন তো আছেই। শ্মশানে পৌঁছে মৃতদেহ নিচে নামানো হলো। নবীন খুড়ো ছেলেদের নিয়ে কাজে লেগে পড়লেন। খুড়ো বললেন, এই গোপাল আর নিত্য, তোরা চটপট মাটিতে একটু গর্ত করে ফেল, আর তারপর আমি চিতা সাজাবো। এই বলে নবীন খুড়ো হুঁকো হাতে একটা গাছের তলায় বসে সশব্দে হুঁকোয় টান দিতে শুরু করলেন। গোপাল আর নিত্য কাজে লেগে পড়ল। আমি কিন্তু সেই সমস্ত কাজের মধ্যেও বিচলিত মনে ঠায় দাঁড়িয়ে রয়েছি। আমার অবচেতন মনে তখন চলছে জ্যাঠামশাইয়ের বলা সেই কথাগুলো। জ্যাঠামশাই বলেছিলেন শ্মশানে কিছু অদ্ভুত ঘটনা ঘটবে, কিন্তু এখনো পর্যন্ত তো সব ঠিকঠাকই এগোচ্ছে। এইভাবে কিছুক্ষণ সময় অতিক্রান্ত হলো। গোপাল আর নিত্যের কাজ সম্পন্ন হতেই নবীন খুড়ো হাত লাগালেন চিতা সাজানোর কাজে। চিতা সাজাতে সাজাতে তিনি বললেন,
বাহ, খড়িগুলো বেশ শুকনো তো, জ্বলবে ভালো। দাহ করতে বেশি সময় লাগবে বলে তো মনে হয় না। এই জ্যোতি, আয় বাবা, জ্যাঠামশাইকে কলসির জলে স্নানটা করিয়ে দিয়ে নিয়মগুলো সেরে নে তো দেখি। আয়। আমি সব নিয়ম রীতি মেনে কাজগুলো সারলাম। এরপর জ্যাঠামশাইয়ের পা ছুঁয়ে শেষ প্রণামটুকু সেরে নিলাম। তাকে শোয়ানো হলো চিতার শেষ শয্যায়। অঝোর ধারায় আমার চোখ বেয়ে জল ঝরছে সেই সময়। নবীন খুড়ো এক মুঠো পাটকাঠি আগুনে ধরিয়ে নিয়ে এসে আমার হাতে দিয়ে বললেন, এনে এবার মুখাগ্নিটা করে দে। আমি জ্বলন্ত পাটকাঠি হাতে 2 পা এগিয়েছি। আর ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। হঠাৎ কেমন যেন গুম মেরে গেলেন শাস্ত্রী মশাই। আমি জিজ্ঞেস করলাম, তা কি ঘটনা ঘটেছিল? আমি মুখাগ্নি করার জন্য যখন জ্বলন্ত পাটকাঠিটা চিতায় দিলাম, চিতা তখন জ্বলল না। অনেকবার এদিক সেদিক করে নিয়েও কোনো লাভ হলো না। আগুন যেন কোনোভাবে চিতাকে স্পর্শ করতেই পারছে না। এ কি, ভারী আশ্চর্য ব্যাপার তো। এমন তো হবার কথা নয়। শুকনো ক্ষণক্ষণে খড়ি, এতে তো দাউ দাউ করে আগুন জ্বলে ওঠা উচিত। আমি আবারও চেষ্টা করলাম, কিন্তু এবার আমার পাটকাঠির আগুনটা নিভে গেল চিতার সংস্পর্শে এসে। আমার মনে হতে লাগলো যে হয়তো আমার নিজের কোনো ভুলের জন্যই এমন অমঙ্গলটা ঘটছে। একেই প্রায় নিশিরাত, তারপর এমন কাণ্ড দেখে বাকি লোকজনেরাও একটু ভয় পেয়েই দূরে সরে রইল। চিতার সামনে তখন কেবল আমি আর নবীন খুড়ো দাঁড়িয়ে। নবীন খুড়ো তার হাতের লম্বা বাঁশটা মাটিতে রেখে মশালটা তুলে নিয়ে আমার হাতে দিয়ে বললেন, জ্যোতি, বলছি পাটকাঠি ছাড়। এই এই রে, এই মশালটা দিয়েই চিতার আগুনটা ধরিয়ে দে দেখি। আমি তার কথা মতো সেটাই চেষ্টা করতে লাগলাম। মশাল নিয়ে ঠিক যেই মুহূর্তে চিতায় স্পর্শ করেছি, হঠাৎ এমন জোরে একটা বাজ পড়ার শব্দ হলো যে আমাদের চোখের পলক ফেলার সময়টুকুর মধ্যেই মশালটা নিভে গেল। চিতার চারপাশে তখন একেবারেই ঘুটঘুটে অন্ধকার। আর এর মধ্যেই ঘটে গেল আরেকটি ঘটনা। চিতার ঠিক উত্তর দিকে জঙ্গল থেকে এক ব্যক্তির ভাঙাচোরা গলায় উন্মাদের মতো হাসি ভেসে আসতে লাগলো। খানিক সময়ের জন্য নবীন খুড়ো স্তম্ভিত হয়ে পড়লেন সেই হাসির আওয়াজ শুনে। হাতে বাঁশটা তুলে নিয়ে আমাকে বললেন, জ্যোতি, এদিকে চলে আয় আমার কাছে। সেই অন্ধকারের মধ্যে খুড়োর গলার আওয়াজ ঠাউর করে এগিয়ে গেলাম খুড়োর কাছে। বাকিরা সবাই এক দৌড়ে মশাল নিয়ে আমাদের কাছে ছুটে চলে এলো। আমরা প্রত্যেকেই প্রচণ্ড শিহরিত। নিশি রাতে নির্জন শ্মশানের মধ্যে হঠাৎ করে এমন হাসির আওয়াজের প্রতিধ্বনি শুনে নির্ভয় দাঁড়িয়ে থাকবে এমন সাহসী মানুষ হয়তো খুঁজলেও পাওয়া যাবে না। হাসির আওয়াজটা ক্রমশ জোরালো হতে শুরু করলো। এবার আমরা বুঝতে পারলাম যে লোকটা হাসছে সে ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের লক্ষ্য করে। নবীন খুড়ো তার হাতের বাঁশটা উঁচিয়ে চিৎকার করে বলতে লাগলেন, কে রে, কে ওইখানে? কি এমন করে হাসছে? খুড়োর এমন সাহসিকতায় বাকিরাও যেন এবার একটু বল ফিরে পেয়েছে। আমি গোপালের হাতে থাকা মশালটা নিয়ে সামনের দিকে তাকাতেই চোখে পড়ল একটা লোক উন্মাদ হাসি হাসতে হাসতে চিতার দিকে এগিয়ে আসছে। মাথায় তার ঝাঁকড়া জটা চুল, মুখমণ্ডল ভর্তি পাকা গোঁফদারি জঞ্জাল, অনাবৃত ঊর্ধ্বাঙ্গ আর নিম্নাঙ্গে এক টুকরো রক্তাম্বর, সারা শরীরে ছাই ভস্ম মাখা।
চোখ দুটো তার অন্ধকারেও যেন জল জল করছে। বিভৎস উন্মাদ হাসি তার। নবীন খুড়ো এবার সোজা বলে উঠলেন, ধুর, পাগল টাগল হবে বোধহয়। সারাদিনে এদিক সেদিক ঘুরে বেরিয়ে রাত্রে শ্মশানে চলে এসেছে। এরপর হাতের বাঁশটা উঁচিয়ে তিনি চেঁচিয়ে বললেন, এই কে তুই? যা যা এখান থেকে, ভাগ বলছি, না হলে কিন্তু বাঁশের বাড়ি লাগাবো। যা। খুড়োর কোনো কথাই যেন লোকটা কানেই নিল না। সোজা চিতার কাছে গিয়ে বলতে লাগলো, যার দেহ গঙ্গা জলে বাঁধা, তাকে আগুন ছোবে কি করে? এই বলে আবারও উন্মাদের মতো হাসতে লাগলো সে। তারপর জ্যাঠামশাইয়ের কপালে হাত দিয়ে কি একটা বিড়বিড় করে বলতে শুরু করলো। এদিকে নবীন খুড়ো বাঁশ উঁচিয়ে অনবরত বলেই চলেছে, এই তুই গেলি? সর, সরে যাও ওখান থেকে, ভাগ বলছি। মিনিট খানেকের মধ্যেই কপাল থেকে হাত সরিয়ে নিয়ে আবার হাসতে হাসতে জঙ্গলের দিকে ছুটে গিয়ে অন্ধকারে মিলিয়ে গেল সেই ব্যক্তি। আকাশে মেঘের তর্জন গর্জন তখনও চলছে। নবীন খুড়ো আর একটা মশাল আমার হাতে দিয়ে বললেন, এই জ্যোতি, নে আর দেরি করিস নে, বৃষ্টি এলে খুব সমস্যা হবে দাহ করতে। নে, চিতাটা জ্বালানোর চেষ্টা কর এবার। সে এক অদ্ভুত ব্যাপার। এতক্ষণ যে চিতাকে আগুন স্পর্শ অবধি করতে পারছিল না, এবার মশালটা স্পর্শ করতেই সে চিতা দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করে দিল। চিতা জ্বলে উঠতেই আবারও একবার বলো হরি হরি বলের ধ্বনি উঠল সবার কণ্ঠে। আমি জ্যাঠামশাইয়ের পূর্ব নির্দেশ মতো চিতার সামনে হাত জোর করে দাঁড়িয়ে রইলাম। নবীন খুড়ো হাতে বাঁশ নিয়ে চিতা খোঁচাতে আরম্ভ করলো, আর বাকিরা একটু দূরেই বসে রইল। এভাবেই দাহ কার্য চলতে লাগলো। প্রায় ঘন্টা খানেক কেটে যাওয়ার পর শিরোচ্ছেদের জন্য নবীন খুড়ো যখন চিতার মধ্যে প্রথম বাঁশের বাড়িটা বসালেন, তখনই বিদ্যুৎ বেগে ঘটে গেল পরবর্তী এক হাড় হিম করা ঘটনা। কথাটা এক নিঃশ্বাসে বলে আবার খানিকক্ষণ চুপ করে গেলেন শাস্ত্রী মশাই। কেশব কৌতূহল নিয়ে চাপা গলায় বিস্ময়ের সঙ্গে বলে উঠল, তা কি ঘটনা ঘটল কাকা? শাস্ত্রী মশাই বললেন, শিরোচ্ছেদের জন্য চিতায় প্রথম বাঁশের বাড়িটা মারতেই আবার ভীষণ জোরে একটা বাজ পড়ল, আর চিতার মধ্যে থেকে খানিকটা আগুনের ছিটে এসে আঘাত করলো আমার কপালে। আমি ছিটকে একটু দূরে মাটিতে লুটিয়ে পড়লাম। তারপর হুঁশ ফিরতেই উঠে বসে দেখি আমার সামনে দাঁড়িয়ে সেই উন্মাদ হাসি হাসা পাগল গোছের লোকটা। তার দু চোখে চিতার আগুন জ্বলজ্বল করছে। আমি চমকে উঠে তাকে জিজ্ঞেস করলাম, কে আপনি? কেন এসেছেন এখানে? কি চান আপনি? আমি কি চাই আমাকে তুই দিতে পারবি? কি আছে তোর কাছে? আমার কিচ্ছু চাই না। আমি তো তোকে দিতে এসেছি। এই বলে আবারও উন্মাদের মতো হাসতে লাগলো সে। কিন্তু এ কি আশ্চর্য! এমন বিকট হাসির শব্দ শুনে বা আমার মাটিতে লুটিয়ে পড়া দেখেও নবীন খুড়ো আর বাকিরা এখনো নিশ্চিন্ত হয়ে চুপচাপ আছে কি করে? আমি পেছন ফিরে নবীন খুড়োকে দেখার জন্য চিতার দিকে তাকাতেই যে দৃশ্য দেখলাম, তাতে আমার প্রাণ যেন শুকিয়ে গেল। আমি যেন বাক শক্তি হারিয়ে ফেললাম। দেখলাম নবীন খুড়ো বহাল তবিয়তে চিতা খুঁচিয়ে যাচ্ছে, বাকিরাও দূরেই বসে রয়েছে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার এই যে চিতার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছি আমি।
আমি যদি চিতার সামনে আছি তবে এই আমিটা কে? মুহূর্তের মধ্যেই আমার সব কেমন যেন গুড়িয়ে যেতে লাগলো। মাথাটা ভার হয়ে গেল আমার। আমি যেন চিন্তা শক্তি হারিয়ে ফেলছি। কারো কথা যেন শুনতে পাচ্ছি না। শুধু শুনতে পাচ্ছি আমার সম্মুখে দণ্ডায়মান সেই লোকটার বীভৎস হাসির আওয়াজ। আমি চরম ভয়ে হাত জোর করে তাকে জিজ্ঞেস করলাম, দয়া করে বলুন কে আপনি? মানুষ বাঁচে তার কর্মে, নামে কে এসে যায়। ওই দেখ, আগুনে কেমন আস্ত দেহটা পুরো ছাই হয়ে যাচ্ছে, কিন্তু দ্বিজ মাধবের কর্ম সারা জীবন ধরে রয়ে যাবে। আপনি আপনি আমার জ্যাঠামশাইকে চিনতেন? আমি সবাইকে চিনি, আমি সবাইকে চিনি, এমনকি তোকেও, জ্যোতির্ধর। আচ্ছা আচ্ছা, আমি তো আপনার সামনে দাঁড়িয়েই কথা বলছি। তবে তবে চিতার সামনে দাঁড়িয়ে ওই ওই আমিটা কে? তোর মধ্যে লুকিয়ে থাকা তুই এখন এখানে উপস্থিত, আর চিতার সামনে যে দাঁড়িয়ে সে হলো জ্যোতির্ধরের কলস মাত্র। এইবার জ্যাঠামশাইয়ের কথাগুলো মনে পড়ে গেল আমার। আমি বললাম, জ্যাঠামশাই আমাকে বলেছিলেন ওনার শেষ কৃত্যের সময় শ্মশানে আমার সদ্গুরুর কৃপা লাভ হবে। তবে তবে কি আপনি সেই ব্যক্তি যার কথা জ্যাঠামশাই আমাকে ইঙ্গিত দিয়েছিলেন? হ্যাঁ, আমি সেই ব্যক্তি। আমি মুহূর্তের মধ্যে তার পায়ের কাছে লুটিয়ে পড়লাম। গুরুদেব, তাকে আমি ছুঁতে পারলাম না। আমার এই কাণ্ড দেখে তিনি বললেন, আমাকে আমাকে স্পর্শ করতে পারবি না তুই। আমাকে স্পর্শ করা কারো পক্ষে সম্ভব না। আপনার আপনার চরণ স্পর্শ না করলে কিভাবে আপনার আশীর্বাদ পাবো গুরুদেব? আশীর্বাদ তো তুই পেয়েই গেছিস। চিতার মধ্যে থেকে যে আগুনের ছিটে তোর কপালে আঘাত করেছে, সেটাই ছিল তোর আশীর্বাদ, দ্বিজ মাধবের দেওয়া আশীর্বাদ। আমি তোকে বীজ মন্ত্র প্রদান করতে এসেছি। আজ থেকে তুই এমন কিছু শক্তি পেলি যা কখনো যদি অসৎ কার্যে ব্যবহার করিস তবে সেই শক্তি তোকে ত্যাগ করে চলে যাবে। কেমন শক্তি গুরুদেব? ভালো বা মন্দ যে কোনো কিছু ঘটার পূর্বাভাস তুই আগে থেকেই পেয়ে যাবি। নে, এবার হাত জোড় কর আর মনকে একাগ্র কর, চোখ বন্ধ করে। দেখ, কিছু শুনতে পাস কিনা। আমি গুরুদেবের কথা মতো চোখ বন্ধ করে মনকে একাগ্র করার জন্য হাত জোর করে দাঁড়ালাম। তারপরেই মনে হলো কেউ যেন আমার কানের কাছে মন্ত্রোচ্চারণ করছে। আমি সেই মন্ত্র ভক্তি ভরে উচ্চারণ করে মাথায় গেঁথে নিলাম। খানিক বাদে গুরুদেব চোখ খুলতে বললে আমি চোখ খুললাম। যে মন্ত্র শুনতে পেলি সেটাই ছিল বীজ মন্ত্র। এই মন্ত্র উচ্চারণ করেই যে কোনো বিপদ থেকে তুই বেরিয়ে আসতে পারবি। প্রত্যেক চতুর্দশীর রাতে পদ্মাসনে বসে এই মন্ত্র জপ করবি। বাকি শক্তির পরিচয় সেই চতুর্দশীর রাতগুলোতেই লাভ করতে পারবি তুই। আপনি যা নির্দেশ দেবেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করব গুরুদেব। যে ত্রিশূলটা দ্বিজ মাধব তোকে দিয়েছে সেটা ভক্তি ভরে পুজো করবি, আর সেই ত্রিশূল সব সময় নিজের কাছে রাখবি। এই ত্রিশূল আমি দ্বিজ মাধবকে দিয়েছিলাম, আর এখন দ্বিজ মাধব তোকে দিয়ে গেল। এর ভার এখন তোর। গুরুদেব, আমি এই ত্রিশূলের পুজো কি করে করব? আমাকে তো জ্যাঠামশাই কোনো পদ্ধতিই বলে যাননি। এই ত্রিশূল লাগানোর পদ্ধতি তুই স্বপ্নাদেশে লাভ করবি।
সামনে চতুর্দশীতে। দ্বিজ মাধবের শক্তি তুই আজ আশীর্বাদ রূপে লাভ করলে, আর তার সাথে পেলে বীজ মন্ত্র জ্ঞান। এই ছিল তোর দীক্ষা। জয় মা আদ্যা শক্তির জয়, জয় মা আদ্যা শক্তির জয়। আচ্ছা আচ্ছা, আমি কি আর কখনো আপনার দেখা পাবো না গুরুদেব? যখন এ ঘোর বিপদে পড়বি, প্রাণ সংশয় হওয়ার আশঙ্কা দেখা দেবে, ঠিক সেই সময় শুদ্ধ মনে আমাকে ডাকলে আমাকে তুই দেখতে পাবি। তবে 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 কি? খুব তাড়াতাড়ি তোর সাথে আমার দেখা হবে বীরভূমের মাটিতে। সেখানে যে তোকে আসতেই হবে। গুরুদেবের এই কথার মানে আমি জিজ্ঞাসা করতে যাব, এমন সময় উনি বলে উঠলেন, আর কোনো প্রশ্ন না। জয় আদ্যা শক্তির জয়, জয় আদ্যা শক্তির জয়। আমি ষষ্ঠাঙ্গে তাকে প্রণাম করলাম। প্রণাম সেরে উঠে চোখ খুলতেই দেখি আমার সামনে উনি আর নেই। আমার সামনে তখন চিতার শেষ ভাগের খড়িগুলো জ্বলছে, আর আমি চিতার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছি। আমি মনে মনে জ্যাঠামশাইকে প্রণাম করলাম, আর প্রণাম করলাম গুরুদেবকেও। আর এইভাবেই আমার শিক্ষা প্রাপ্তি হয়েছিল সেদিন। কিছুক্ষণ ঘরের মধ্যে সবাই চুপচাপ। নিস্তব্ধতা ভেঙে আমি শাস্ত্রী মশাইকে বললাম, আচ্ছা, তারপর কি চতুর্দশীতে স্বপ্নাদেশ পেয়েছিলেন? হ্যাঁ, পেয়েছিলাম। স্বপ্নাদেশে ত্রিশূল জাগানোর পদ্ধতি পেয়েছিলাম। তবে সে পদ্ধতির কথা আমি তোমাদের বলতে পারবো না বাবা, তা বলা বারো। না, সে তো নয়, ঠিক আছে, কিন্তু ওই বীরভূমের ব্যাপারটা? হ্যাঁ, বীরভূমেও যেতে হয়েছিল আমাকে। সেও এক ঘটনা। সে কথা না হয় পরে আবার কখনো বলবো। কি? শাস্ত্রী মশাইয়ের এই কথা শুনে আমি মনে মনেই একটু হাসলাম, কারণ এটা আমি ভালোই বুঝতে পেরেছিলাম যে বীরভূমের ঘটনা শুনতে গেলে আবারও একদিন এসে ঢু মারতে হবে জ্যোতির্ধর শাস্ত্রীর বৈঠকখানায়। শুনছিলেন আজকের গল্প চিতার আগুন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে। আপনাদের অনুপ্রেরণা আমাদের পথ আরও সুদূর প্রসারী করবে। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা।